হৃদমায়ার প্রেম গাথা, লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব ২৭। গ্রীষ্মকালীন তপ্ত রোদে ঘাজালা বাপ, অল্পতে গায়ে আগুন লাগার মতো তাপমাত্রা। যান্ত্রিক শহরে কর্মজীবী মানুষজন এতটাই ব্যস্ত যে তপ্ত রোদের প্রখরতা বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি তাদের ব্যস্ততায়। বরং চাকরিজীবী থেকে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের রোজগার কর্মে ব্যস্ত। এমন একটা কাঠফাটা তপ্ত রোদে মাথায় দিয়ে ঢাকা বসুন্ধরা সিটি কমপ্লেক্সে শপিং মহলের সামনে উপস্থিত হলো আরিফ, সঙ্গে তার ৩ বোন মুক্তা, মায়া, জুই। মূলত আজ মুক্তার বিয়ের শপিং, আর তার জন্য ফাহাদের পরিবার থেকে ডাক পড়েছে ওদের। বিয়ের মাত্র আর ৫ দিন বাকি, অথচ এখনো বিয়ের শপিং করা হয়নি বলে জরুরি তলবে মুক্তাকে নিয়ে ঢাকায় আসতে হয়েছে আরিফকে। প্রথমে ফাহাদ যেতে চেয়েছিল আশুগঞ্জ থেকে মুক্তাকে নিয়ে আসতে, কিন্তু আরিফ বড় ভাই হিসেবে ফাহাদকে আসতে মানা করলো, সে নিয়ে যাবে বলে। আসল কথা, বিয়ের কেনাকাটা কনে পক্ষের বাকি। এবার হাতে হাতে তারাও বিয়ের কেনাকাটা করে ফেলতে চায় আজ। আরিফ মলের বাইরে পার্কিং এরিয়াতে আসতে দেখা পেল খান পরিবারের মানুষদের। ফাহাদের পরিবার হতে শুরু করে হেনা খান, আরাফ খান সকলেই উপস্থিত। তোড়জোড় করে সবাই চলে এসেছে শপিং মলে, সেটা বুঝতে বাকি নেই আরিফের। আরিফ হেনা খানের উদ্দেশ্যে এগিয়ে যেতে যেতে এক পলক তাকালো উপস্থিত সকল সদস্যের দিকে। খানবাড়ির মহিলা সদস্যের মতে সবাই উপস্থিত আছে, কেউ বাদ পড়েনি, শুধু ছেলেদের সংখ্যা কম। দেখলে গুটি কয়েক বডিগার্ড আর ৫ জনের মতো পুরুষ মানুষকে চোখে পড়লো শুধু। তাদের মধ্যে আরাফ খান, বর হিসেবে ফাহাদ, বাকি ৩ জন তাগড়া ছেলেদেরকেও আরিফ চেনে। চোখের দেখায় দেখেছিল কয়েকবার ছেলেগুলোকে, ১-২ বার কথাও হয়েছিল। সোহাগ, সৌরভ, আরাফ খানের বড় মেয়ের ২ ছেলে, তারা যমজ, আরিফের পাশাপাশি বয়স। বাকি একজন ফাহাদের ছোট ভাই সুমন, এবার অনার্স কমপ্লিট করে মাস্টার্স পড়ছে, আরিফের ২ বছরের জুনিয়র। তাছাড়া আরিফের আর কাউকে চোখে পড়লো না, এমনকি হৃদের বাবা মা, ভাই কেউ না। আরিফ জানে হৃদ খানের মতো মানুষ কখনো এসব মেয়েলি শপিংয়ে আসবে না, কিন্তু হৃদের মা আর ছোট ভাই রাদীপের অনুপস্থিতির কারণটা বুঝলো না সে। তারা তো আসতেই পারে নাকি। তাছাড়া আয়ন ভাইকে আশেপাশে কোথাও চোখে পড়লো না আরিফের, কিন্তু আয়নের মা বোনদের ঠিকই দেখা যাচ্ছে হেনা খানের পাশে, ঠিকই দেখা যাচ্ছে। আরিফ খান পরিবারের সকলের সাথে মিলিত হয়ে কৌশলাদির পর্ব শেষ করলো। তখন সবাই একত্রে ঢুকলো মলের ভিতর। হেনা খান নিজের মেয়েদের নিয়ে মুক্তার জন্য এক একটা সেকশন থেকে এক একটা জিনিস কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লে আরিফ আরাফ খানকে জানিয়ে মায়া আর জুইকে নিয়ে আলাদা হয়ে গেল নিজেদের কেনাকাটা করতে। পরিবারে মা, বাবা, ভাই, বোন, চাচা চাচির সঙ্গে আত্মীয়দের মেয়েদের হলুদের শাড়ি, গহনাপত্র সবকিছু আরিফ আর মায়া পছন্দে কেনাকাটা হয়েছিল। ঠিক তখনই আরিফের সঙ্গে ফোনে যোগাযোগ করতে করতে কোথা থেকে শপিং মলে হাজির হয় চেয়ারম্যান সাহেবের বড় ছেলে নাদিম। আরিফ আগে থেকেই জানতো নাদিম আসবে। নাদিম নিজের স্কলারশিপের বিষয়ে দৌড়াদৌড়ির জন্য ঢাকায় থাকছে নিজেদের ফ্ল্যাটে, সেজন্য আরিফের সঙ্গে যোগাযোগ করে এই মুহূর্তে চলে আসলো শপিং মলে। চলে আসলো বলতে নাদিমকে আলাদাভাবে দাওয়াত করা হয়েছে আরিফের পরিবার থেকে। মূলত মুক্তার বিয়ের জন্যই মায়ার পরিবার থেকে বিশেষভাবে চেয়ারম্যান সাহেবের পরিবারকে দাওয়াত করা হয়েছে, আর সেজন্যই চেয়ারম্যান সাহেবের বাড়ির মানুষজনের টুকটাক যাতায়াত বেড়েছে মায়াদের বাড়িতে। মায়া, জুই এসবের কিছুই জানে না, আর না কেউ তাদের এসব বিষয়ে অবগত করেছে। নাদিমের সঙ্গে আরিফের মলের ভিতর দেখা হতেই নম্রতায় হাত মিলিয়ে সালাম দিতে দিতে নাদিম বলল, ভাইয়া ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি? জি ভাইয়া আলহামদুলিল্লাহ আছি, আব্বু পাঠালো আমাকে, বলল আপনারা এখানে এসেছেন, আপনাদের খেয়াল রাখতে। আসতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো ভাইয়া? আঙ্কেল আন্টি বাসার সবাই ভালো আছেন? সৌজন্য বজায়ে আরিফও থামলো। নাদিম আরিফের চেয়ে বছর 2-এর ছোট হবে, অথচ বছর ব্যবহারে সে বরাবরই মুগ্ধ হয়। তবে আজ এখানে নাদিমকে আসতে অনুমতি দেওয়ার কারণ হলো সে খুঁটিয়ে দেখতে চায় নাদিম মায়ার জন্য কতটুকু ভালো হবে। তাছাড়া বিয়ে ঠিক হওয়ার পর পাত্র হিসেবে আজকাল ছেলে মেয়েদের মতন অশালীন হয়ে পড়বে কিনা মায়ের সাথে, নাকি ভদ্রতা বজায় রাখবে, সেটার জন্যই আরিফ আজ সারাদিন নাদিমকে নিজের সঙ্গে রাখবে বলে ঠিক করলো। তাছাড়া আজকাল লোক দেখানো ভদ্রতা সবাই দেখায়, তবে চোখের দেখায় ভদ্রতা সবসময় সঠিক হবে এমনটা না। সে তার আদরে বোনকে এভাবে কারো হাতে তুলে দিবে না, যতক্ষণ পর্যন্ত আরিফের মনে খুঁতখুঁত দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, তবে আমাদের আসতে রাস্তায় তেমন কোনো অসুবিধা হয়নি, কিন্তু তুমি এসেছো ভালো হয়েছে, চলো সামনে যাই, ওরা সবাই সামনের দোকানে আছে। জি চলুন। আরিফ নাদিমের সঙ্গে সামনে হাঁটতে হাঁটতে জানতে চাইলো, তোমার পরিবারের সবাই কেমন আছেন নাদিম? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার স্কলারশিপের কি হয়েছে?
ভিসা প্রসেসিং কাজ শেষ। আশা করছি সামনের মাসের 10 তারিখের ভেতর ফ্লাইট পড়বে। আরিফ গাড় বেঁকে তাকালো নাদিমের দিকে, তীক্ষ্ণ গলায় বলল, আজকে তো 16 তারিখ মনে হয়। জি। তাহলে তুমি দেশে আর 24 দিনের মতো আছো। জি, আরো কম হবে। আরিফ আর কথা বাড়ালো না, হাঁটতে হাঁটতে বাসা বাসা চোখে সামনে তাকিয়ে দেখলো দোকানের ভেতর মায়া আয়ের জুই এক এক রকম দেখতে ড্রেস নিজেদের জন্য পছন্দ করছে। মায়ার মুখের মুক্ত হাসিটা চোখে বিঁধল আরিফের। সবার ছোট বোন মায়া, ওকে তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে আরিফের ছিল না, কিন্তু যদি সবকিছু ঠিকঠাক হয় বা নাদিমের মধ্যে তেমন খারাপ কিছু চোখে না পড়ে, তাহলে হয়তো মুক্তার বিয়ের পর সপ্তাহে মায়ার বিয়ে নিয়ে তুড়চুড় করবে চেয়ারম্যান সাহেব। ইতিমধ্যে আরিফকে রোজ কয়েকবার করে চেয়ারম্যান সাহেব কল দিয়ে সৌজন্যতার যোগাযোগ করে। খোঁজ খবর নেই। আরিফ বেশ বুঝতে পারে মায়াকে ছেলের বউ হিসেবে ওনাদের অনেকটা পছন্দ হয়েছে, তাই তাড়াতাড়ি বিয়েটা করিয়ে রাখতে চান। শুধু যে চেয়ারম্যান সাহেবের পরিবার মায়াকে বিয়ে পছন্দ হয়েছে এমনটা না, দ্বিতীয় সাক্ষাৎকারে নাদিম আসিফকে আশ্বস্ত করে সে মায়াকে ভালো রাখবে, তার নিজেই মায়াকে পছন্দ হয়েছে বেশ। সারাদিন পার করে রাত 8টা বাজলো ফাহাদের বিয়ের শপিংয়ে ইতি টানতে। তবে মায়াদের শপিং বিকেলের দিকেই শেষ হয়েছিল, কিন্তু খান পরিবারের জন্য তারা বসেছিল ততক্ষণ। নাদিম নিজের সঙ্গে আনা গাড়িতে মায়াদের শপিং ব্যাগগুলো গুছিয়ে রাখলো হাতে হাতে। তারপর আরিফকে সঙ্গে নিয়ে মলের ভেতর একটা রেস্টুরেন্টে ঢুকলো মায়াদের নিয়ে। ওরা 4জন খাওয়া দাওয়া করে নেবে সেটা দৃষ্টিকটু দেখালো বলে খান পরিবারের সকলের জন্য খাবার প্যাক করলো নাদিম। যারা যারা শপিং রেখে খেতে আসতে নারাজ ছিল তাদের জন্য, বাকি ছেলেরা সবাই ঠিক আসতো খেতে। আরাফ খান, ফাহাদ, সৌরভ, সুহাগ, সুমন, সেজুতি তারা সবাই আরিফের সঙ্গে রেস্টুরেন্টে বসলো। সব কথা বজায়ে 2 টেবিল নিয়ে সবাই একত্রে বসে খেলো। চমৎকার বিষয় হলো নাদিমের চাঞ্চল্যতার কারণে খানপাড়ির সকলেই অতি অল্প সময়ে মিশে গেল তার সাথে। আরাফ খানের তো সেই ভাব হলো নাদিমের সঙ্গে, ছেলেটাকে ওনার বেশ মনে ধরেছে। বৃদ্ধ বয়সে তিনি মানুষ চিনতে ভুল করে না, ছেলেটা আসলেই দারুণ। ফাহাদের সঙ্গে জমিয়ে সখ্যতা দেখা গেল নাদিমের, আন্তরিকতা নিয়ে এটা সেটা সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে সে। যেহেতু মায়াজুই সেজুতি মেয়ে মানুষ, সেজন্য ওদের আলাদা টেবিলে বসানো হলো। নাদিম খাবারের ফাঁকে ফাঁকে গাড় ঘুরিয়ে পিছনে তাকালো, মায়াদের টেবিলে খাওয়া দাওয়া হচ্ছে কিনা সেটা খেয়াল করলো। আরিফ সবটা তীক্ষ্ণ নজরে প্রখর করলো। নাদিম খাওয়ার এক পর্যায়ে ওয়েটারকে ডেকে পাঠালো, আস্তে করে কি জানি বলল, কিন্তু তারপরই ওয়েটার তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে গেল। আর একটু পর ট্রেতে আলাদা খাবার নিয়ে ফিরল, অথচ সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। এখন আবার নতুন খাবার খাবে কে? আরিফের মনে প্রশ্ন জাগলে দেখলো ওয়েটার মায়ের দিকে আগাচ্ছে। আরিফ তীক্ষ্ণ নজরে মায়ের প্লেটের দিকে তাকালো। তাদের সবার খাওয়া দাওয়ায় প্রায় শেষ দিকে, কিন্তু মায়া তখনও বসে বসে খাচ্ছে। প্লেটে ভরপুর খাবার দেখে যে কেউ বলবে মায়ের আরো ঘন্টাখানিক সময় লাগবে এই খাবার শেষ করতে। এর মাঝে ওয়েটার ট্রেতে করে মায়ের জন্য আলাদা খাবারটা নিয়ে এগিয়ে গেল। মায়ের মাংস ভাতের প্লেটটা হাত থেকে টেনে নিতেই মায়ের চোখ উঠিয়ে তাকালো ওয়েটারের দিকে। বিনা শব্দে মায়া খাবার প্লেট ছেড়ে দিয়ে হাত গুটিয়ে নিল। বেশ বোঝাই যাচ্ছে সে মাংস ভাত খেতে পারছে না, তবে নাদিমের পাঠানো আলাদা ট্রেতে করে খাবার গুলো মায়াকে বেশ স্বাচ্ছন্দ্যে খেতে দেখা গেল। মায়ের সেই স্বাচ্ছন্দ্য বুটটুকু নজর কাটলো আরিফের। তীক্ষ্ণ দৃষ্টিতে মায়াকে এক পলক দেখে আরিফ খেতে খেতে তাকালো নাদিমের দিকে। খাবার পাঠিয়ে ছেলেটা আর মায়ের দিকে তাকায়নি, বরং এটা সেটা নিয়ে আরাফ খান আর ফাহাদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে কথা বলছে। মায়ের প্রতি নাদিমের নিশ্চুপ খেয়াল রাখাটা বেশ নজর লাগলো আরিফের। না, নাদিম ছেলেটাকে খারাপ না। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে গেল সবার। খাওয়ার বিল দেওয়ার সময় নাদিমকে দেখা গেল সে আরিফ আর ফাহাদের কাউকে বিল দিতে দেয়নি, বরং নিজ দায়িত্বে সব বিলের ঝামেলা সে মিটিয়ে নিল। এমন আন্তরিকটুকু আরিফের ভালো লাগলো। বিয়ে হবে ঠিক নেই, অথচ তার আন্তরিকতা দেখিয়ে যাচ্ছে। দীর্ঘ 8 ঘন্টা টানা শপিং এর পর খান পরিবারের সকলেই শপিং শেষ করে ক্লান্তিতে সবাই গাড়িতে চড়ে বসলো। মায়াও বেশ ক্লান্ত। আরিফ এই রাতে আশুগঞ্জ ফিরে যেতে চাইলে হেনা খান বগল থাবা করে ওদের সবাইকে নিয়ে আসলো খানবাড়িতে। নতুন আত্মীয় বলে কথা, রাতে খাবারের আগে অন্তত তিনি যেতে দিতে নারাজ। খানবাড়ির সঙ্গে আনা 4টি গাড়িতে সবাই যে যার মতো উঠে গেল। মুক্তাকে বসানো হলো হাতের গাড়িতে শাশুড়ির সঙ্গে। মায়া জুই সেজুতি বসলো নাদিমের গাড়ির পেছনের সিটে, নাদিম ড্রাইভিং সিটে। আরিফ পাশের সিটে বসে গাড়ি ছুটলো খানবাড়ির পেছন পেছন। যেহেতু নাদিম আরিফের সঙ্গে এসেছে, তাই তারও দাওয়াত পড়লো খানবাড়িতে রাতের ডিনার শেষে সবাই একত্রে আবারও নাদিমের গাড়িতে করে আশুগঞ্জ ফিরে যাবে এমনটাই সিদ্ধান্ত। ক্লান্তিতে হইচই করে সবাই বসে পড়লো খানবাড়ির ড্রয়িং রুমে। ছোট বড় 25 সদস্যের ড্রয়িং রুম।
গাড়ি থেকে নেমে মায়া জুই আর সে যদি একত্রে খানবাড়ির ভেতরে পথে হাঁটছিল। মায়া বেশ অস্থির, বারবার ভয়ার্ত চোখে জুরা এদিক সেদিক ছুটে যাচ্ছে হৃদের ভয়ে। মায়া সাহস করে তো খানবাড়িতে ঢুকে পড়লো। এখন পাচ্ছে না, আবার হৃদের মুখোমুখি হয়ে যায়, সেই ভয় পেল। লাস্টবার দুজনের সাক্ষাৎকারটা খুব ভয়ঙ্কর ছিল। হৃদের রাগের শিকার হতে হয়েছিল মায়াকে। এখন যদি পুনরায় এসব কিছু আবার এখানে ঘটে, তাহলে মায়ার আর মান সম্মান থাকবে না। ভয়ে বুক ধুক ধুক করছে। জড়সড় হয়ে হাঁটলো জুয়ের সাথে মায়া। ওদের সঙ্গে নিয়ে পিছু পিছু আরিফ আর নাদিমকেও হাঁটতে দেখা গেল। খানবাড়ির ড্রয়িং রুমে পৌঁছাতেই মায়া অনাকাঙ্ক্ষিতভাবে মুখোমুখি হলো শশীর সঙ্গে। হেনা খানের সঙ্গে ড্রয়িং রুমে দাঁড়িয়ে সবার জন্য শরবতের গ্লাস টেনে তুলে রাখছে, ঠোঁটের কোণে মিষ্টি হাসি। আরাফ খানের সঙ্গে মুক্তাকেও দেখা গেল ড্রয়িং রুমের একটা চেয়ারে বসা। বাকিরা সবাই শরবত পান করে যার যার রুমে অবস্থান করে ফ্রেশ হওয়ার জন্য। হেনা খান মায়াদের ডাকলো ডাইনিং এর বসতে। গুটি গুটি পায়ে সবাই সেদিকে গেল। একে একে চেয়ার টেনে বসে শরবতের গ্লাস গ্রহণ করলো। মায়া শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বেশ কয়েকবার শশীকে দেখে নিল। এ নিয়ে দ্বিতীয়বার শশীকে দেখা মায়ার। প্রথমবার যদিও মায়া এত লক্ষ্য করেনি বিয়ের ঝামেলায়, কিন্তু শ্রেয়ার মুখে শশীর নামটা শুনে মায়া এখন মনোযোগ দিয়ে শশীকে বেশ কয়েকবার পরখ করলো আর চোখে। শশী মেয়েটা দেখতে দারুণ, যেমন লম্বা তেমন সুন্দর, ব্যবহারেও ঠিক তেমনই ভদ্রতা, কাপড় চোপড়েও বেশ শালীনতা রয়েছে। অশালীন কিছুই চোখে পড়ল না। একটা টু পিচের জামা পরে ওড়নাটা কাঁধে দুপাশে দেওয়া, কথাবার্তায় বেশ স্মার্ট। কার কি লাগবে নাকি লাগবে না সেটা নিজ দায়িত্বে দিচ্ছে। মায়া আরো একবার অকারণে শশীকে দেখলো। মেয়েটিকে বেশ মনে ধরেছে মায়ার। রিত খানের সঙ্গে মানাবেও ভালো। মায়া শ্রেয়ার মুখে শুনেছিল রিত খান এই শশী মেয়েটির সঙ্গে 5 বছর ধরে রিলেশনে আছে, সামনে হয়তো বিয়ে করবে। মায়ের মনে হলো এই দুজন বিয়ে হলে মন্দ হবে না, বরং ভালোই হবে, দুজনকে মানাবে ভালো। তবে এত সুন্দরী গার্লফ্রেন্ড রেখে কেন যে রিত খান মায়াকে পরকীয়ার মতো এত বাজে প্রস্তাব দেয়, আল্লাহ জানে। এই লোকের আসলে চরিত্রে সমস্যা আছে, নয়তো সব সময় মায়ের সাথে কেন ঘেঁষাঘেঁষি করতে চাইবে এই লোক। ড্রয়িং রুমে বসে সকলের হালকা নাস্তা করার মধ্যে কোথা থেকে যেন হুট করে আয়ন এসে ধূপ করে মায়ের মুখোমুখি একটা চেয়ারে বসে পড়লো ক্লান্তিতে। সকলে চমকে উঠে আয়নকে কিছু বলবে, তার আগে আয়ন শশীর হাত থেকে একটা শরবতের গ্লাস নিয়ে এক চুমুকে শেষ করলো। ঠাস করে টেবিলের উপর গ্লাসটা রাখতে রাখতে সরাসরি চোখ গেল মায়া আর জুয়ের দিকে। চোখের পলকে আরিফ নাদিমকে দেখে নিল এক পলক, কিন্তু মায়া মুখোমুখি বসায় আয়ান হাতের গ্লাসটা টেবিলে রাখতে রাখতে বলল, আরে ছোট বিয়ান যে, তা ভালো আছো? মায়া বেশ উৎফুল্লতায় বলল, জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? এই তো ঠিকঠাক। বোনের বিয়ের শপিং করা শেষ? জি ভাইয়া শেষ। তাহলে তো বেশ বড়সড় ঝামেলা চুকিয়ে ফেলেছো তোমরা। মেয়েদের শপিং, বাপরে সাংঘাতিক ঝামেলা। আয়নের কথায় মায়ার ঠোঁট প্রসারিত করে হাসলো। আয়নের চোখে লাগার মতো বিদ্ধ সেই হাসি। তারপর সে কৌশলে চোখ সরিয়ে তাকালো মায়ের পাশে বসে থাকা জুয়ের দিকে। মনোযোগ সহকারে ফল খাচ্ছে সে। আয়ন একে একে আরিফের সঙ্গে কৌশলাদি বিনিময় করলো। যদিও সে নাদিমকে চিনে না, তারপরেও তার সাথেও কৌশলাদি বিনিময় করলো, এই ভেবে যে মায়াদের কোনো আত্মীয় হবে। সৌজন্য বজায় রেখে কথা চালালো আয়ন নিজের মধ্যে। আয়নের কথার ফাঁকে হেনা খান জানতে চেয়ে বলল, তুই এ সময় এ বাড়িতে? তোর না ডিউটি আছে রাতে? আছে নানু, কিন্তু 3 ঘন্টা নিট নিয়েছি। তুই কি একা এসেছিস? রাদীপ আসেনি? না, রাদীপ দেশে নেই, রিতকে সঙ্গে নিয়ে এসেছি। হেনা খানের এর কিছু বলার আগে শশী পাশ থেকে উৎফুল্লতা দেখিয়ে জানতে চাইল, রিত ভাইয়া এসেছে বুঝি? আয়ন এক পলক মায়াকে দেখলো, বেশ স্বাভাবিকভাবেই খাচ্ছে। শশী যে রিতের কথা জানতে চাইছে আয়নের কাছে, সেটা নিয়ে কোনো ভাবান্তর দেখা গেল না মায়ের মধ্যে। আয়ন বুঝতে পারলো মায়া এখনো রিতের সঙ্গে বৈবাহিক সম্পর্ক অবগত নয়। আয়ন মায়ার থেকে দৃষ্টি সরিয়ে শশীর লাজুক মুখটার দিকে এক পলক তাকিয়ে উত্তর দিতে দিতে বলল, হ্যাঁ এসেছে তোর রিত ভাই, গিয়ে দেখ বাইরে পেয়ে যাবে। আয়নের কথায় শশী এক গ্লাস শরবত তুলে দ্রুততায় ছুটলো বাইরের দিকে হৃদের উদ্দেশ্যে। হেনা খান, আরাফ খান শশীর লাজুকতার মুখটা দেখে হাসলো। আয়ন এতক্ষণে জুইয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আয়ন এসেছে পর থেকে এ নিয়ে বেশ কয়েকবার জুইকে সে আর চোখে পড় করেছে, কিন্তু মেয়েটা যে কখন থেকে মনোযোগ দিয়ে নাস্তা খেয়ে যাচ্ছে, আয়নকে চোখের দেখা পর্যন্ত দেখছে না। আশ্চর্য, আয়ন যে এসেছে মেয়েটার ভাবার্থন নেই কেন? এমনটা তো হওয়ার কথা না। আয়ন যে আজ আসবে এই মেয়ে তো জানতো। আয়নের জন্য জুইয়ের অপেক্ষা করে বসে থাকার কথা ছিল তাহলে। আয়ন জুইয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, জুই আমাকে তরমুজ কাটা প্লেটটা দেন তো। জুই চোখ তুলে সরাসরি তাকালো আয়নের দিকে। লোকটার উপস্থিতি সে দেখেছিল, কিন্তু তেমন পাত্তা দেওয়ার মতো কিছু হয়নি বলে নিজের নাস্তা শেষ করেছিল।
হঠাৎ আয়নের ডাকে সরাসরি তাকানে চোখাচোখি হলো দুজনের। আয়ন তখনও তাকিয়ে। জুই চোখ সরিয়ে দেখলো আয়নের হাতের কাছে আরো একটা প্লেটে তরমুজ কাটা আছে। সেটা আয়ন চাইলেই নিয়ে খেতে পারে, অথচ আয়ন জুইকে দেখায় তরমুজের প্লেটটা চাচ্ছে। সৌজন্য বজায়ে জুই আস্তে করে নিজের ফল কাটা প্লেটটা এগিয়ে দিতেই আয়ন সেটা নিজের কাছে টেনে নিল। কাটা চামচ লাগিয়ে মুখে তুলতে তুলতে আবারও জুইকে বলল, জুই আমাকে আমের প্লেটটা দেন। জুই এবারও হাতে হাতে আয়নকে আমের প্লেট এগিয়ে দিল। আয়ন সেটা নিতে আবারও বলল, পানির গ্লাসটা দেন। জুই এবার তীক্ষ্ণ দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে পানির গ্লাসটা এগিয়ে দিল। লোকটার সাথে জুইয়ের যতবার দেখা হয় ততবারই জুইকে দিয়ে নিজের কাজ করায়, কিন্তু কেন সেটা জানে না জুই। বাড়িতে আসা মেহমানদের নিয়ে সে কাজ করানো যায় সেটা আয়নকে না দেখলে হয়তো জুই জানতোই না। আয়ন জুইয়ের থেকে পানির গ্লাসটা নিতে নিতে সবার অগোচরে জুইকে একবার চোখ মারল। আয়নের হঠাৎ কাণ্ডে হতবুদ্ধি হয়ে বসে রইল জুই। এই লোক হঠাৎ জুইকে চোখ মারলো কেন জানা নেই জুইয়ের, শুধু স্তব্ধ নির্বাক হয়ে বসে রইল। তবে জুইয়ের মনটা বেশ পুড়ছে রাদীপের জন্য। ঢাকায় আসার আগেই রাদীপের সঙ্গে জুইয়ের কথা হয়েছিল। রাদীপ বলেছিল আজ খান বাড়িতে আসবে জুইয়ের সঙ্গে দেখা করতে। জুই যেন অপেক্ষা করে বসে থাকে তার জন্য, আর সেই থেকে জুই রাদীপের জন্য অপেক্ষা করে বসে আছে। তাহলে এখন রাদীপ দেশের বাইরে থাকে কিভাবে? কিছুক্ষণ আগেও তো দুজনের কথা হয়েছিল। রাদীপ জুইকে বলেছিল সে রাস্তায় জ্যামে বসে আছে, তবে অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তবে এখন জুইকে অপেক্ষা করিয়ে রাদীপ আসলো না, উল্টো আয়নের মুখে শুনতে হচ্ছে রাদীপ দেশে নেই। সকালের খাওয়া দাওয়ার মধ্যেই হৃদ বেইন দরজা দিয়ে খানবাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করতে করতে বেখেয়ালি চোখ পড়ল ড্রয়িং রুমে। সেখান থেকে বেশ কথাবার্তা আর হাসাহাসির শব্দ আসছে। হৃদ প্রথমে গম্ভীর আর স্বাভাবিকের নেই তাকালে কয়েক সেকেন্ডের মধ্যে ভ্রু কুঁচকে গেল মায়ের পাশে অপরিচিত ছেলে নাদিমকে বসে থাকতে দেখে। যদিও নাদিম বা মায়ের তেমন কোনো কিছু কথাবার্তা হচ্ছিল না, তারপরে মায়ের পাশে নাদিমকে বসার বিষয়টা পছন্দ হয়নি তার। ড্রয়িং রুমের স্পেস বড়, মায়া অন্য কোনো একটা খালি চেয়ারে বসতে পারতো, কিন্তু তা না। অপরিচিত ছেলের পাশাপাশি বসাটা হৃদের অপছন্দের কারণ হলো। হৃদ সেদিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ড্রয়িং রুম থেকে হেনা খানের দিকে। দেখলো হেনা খান এগিয়ে আসতে আসতে ডাকলো হৃদকে। হৃদ সরু চোখে তাকালো হেনা খানের ব্যস্ত পথে চলার দিকে, তারপর চোখ ঘুরালো পুনরায় মায়ের দিকে। হেনা খানের ডাকে উপস্থিত ড্রয়িং রুমে টেবিলে সকলে গাড় ঘুরিয়ে ততক্ষণ হৃদের দিকে তাকিয়েছে। মায়াও হেনা খানের ডাকে চমকে উঠে তৎক্ষণাৎ পিছনে ঘুরে তাকাতেই চোখাচোখি হলো হৃদের সাথে। মায়া ভয়ার্ত দৃষ্টিতে হৃদ থেকে নামিয়ে নিতেই চোখ পড়ল হৃদের পাশাপাশি দাঁড়িয়ে থাকা শশীর দিকে। তারপর তাকালো শশীর হাতে থাকা খালি শরবতের গ্লাসটার দিকে। হৃদ শশীর দেওয়া শরবতটুকু পান করেছে সেটা বুঝতে পেরে মায়া কি মনে করে আবারও হৃদের দিকে তাকালে পুনরায় চোখাচোখি হলো দুজনের। হৃদ তখন ভ্রু কুঁচকে চেয়ে আছে মায়ার দিকে, আর হৃদের চেয়ে থাকার কারণ হলো মায়ার পাশে বসে থাকা নাদিম। নাদিম মায়ার দিকে আম কাটা ফলের প্লেটটা এগিয়ে দিচ্ছে মায়ার অগোচরে খাওয়ার জন্য, কিন্তু মায়া পেছনের মুড়ে হৃদের দিকে তাকিয়ে থাকার জন্য হয়তো সেটা লক্ষ্য করেনি, কিন্তু হৃদের বাজ পাখির নজরে সেটা মুহূর্তে ধরা পড়ল। মায়া হঠাৎ করেই কেন জানে আরো একবার পরখ করল হৃদকে, তাও মনোযোগ দিয়ে। হৃদকে বড্ড ক্লান্ত দেখালো, চোখে মুখে বেশ ক্লান্তির ছাপ, কিন্তু তারপরও মুডি হৃদ খানের এটিটিউড কমলো না। গায়ের কোট বাম হাতের বাজে ফেলে ডান হাতটা পকেটে গুজে মায়ের দিকে চেয়ে আছে বাজ পাখির দৃষ্টিতে, যেন চোখ দিয়ে গুলি করবে মায়াকে। মায়া জড়সড় হয়ে দৃষ্টি সরিয়ে আবারও তাকালো হৃদের পাশে দাঁড়িয়ে থাকা শশীর দিকে। হৃদ আর শশীকে পাশাপাশি সুন্দর লাগছে, দুজনের হাইটে হাইটে মিলে যাচ্ছে। যদিও শশী হৃদের মতো অত লম্বা নয়, তারপরও বেশ দারুণ লাগলো মায়ার চোখে। লম্বা ছেলেদের লম্বা প্রেমিকা মানায়। আচ্ছা, শশীর হাইট কত হবে? 5 ফিট 6 নাকি 5 ফিট 7? হৃদকে দেখে হেনা খানের পাশাপাশি আরিফও নাস্তার টেবিল ছেড়ে এগিয়ে আসলো হৃদের সাথে কথা বলার জন্য। এর মধ্যেই শশী হৃদকে উদ্দেশ্য করে রিন্ডি নিয়ে বলল, তোমাকে কফি করে দেব? দে। রুমে দিয়ে আসবো নাকি এখানে? রুমে দে। শশীর কথার মাঝে হৃদ অল্প কথায় উত্তর করলো। শশী হেনা খানকে পাশ কাটিয়ে বিনা বাক্যে হাঁটলো কিচেনের দিকে। মায়া শুধু দুজনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ নিশ্চুপ চোখে। হৃদ শশীর কথাবার্তা আচার আচরণে মায়ের মনে হলো দুজনের মধ্যে বেশ গভীর সম্পর্ক, এমনকি দুজন দুজনের সঙ্গেও অনেক ফ্রি। হয়তো রোজকার রুটিন মাফিক শশী এমন করেই হৃদের খেয়াল রাখে। অন্তত হৃদের স্বাভাবিক আচরণে মায়াতে এমনই ঠেকলো।
হৃদের বয়ে জড়সড় হয়ে থাকা মায়ার মন হঠাৎ করে যেন মন খারাপ হলো। উদাস মনে হৃদের থেকে দৃষ্টি সরিয়ে সামনে ঘুরে বসলো। নাদিমের বাড়িয়ে দেওয়া আমের প্লেট থেকে আম তুলে কামড় বসাতে বসাতে ভাবলো, আজ মায়ার নিখোঁজ স্বামীকে খুঁজে পেলে হয়তো মায়াও এমন করে খেয়াল রাখতো নিজের স্বামীর। সকাল বিকাল সেও শশীর মতন করে নিজের ভালোবাসার মানুষকে কফি আর শরবত করে খাওয়াতো। আসলেই মায়ের কপালটা খারাপ, নয়তো স্বামীকে খুঁজে পেয়েও পাচ্ছে না কেন? কোথায় আছে মায়ার স্বামীটা? কোথায় আছে মায়ের স্বামীটা? আল্লাহ জানে। রাত তখন 10টার গড়ে। আরিফ নাদিমকে নিয়ে আরাব খানের সঙ্গে আড্ডা জমিয়েছে ড্রয়িং রুমে। মায়া এতক্ষণ সেখানেই ছিল, কিন্তু হঠাৎ করেই মনে হলো মায়ের স্বামীকে একটা ফোন করা দরকার। সেজন্য হাতের ফোনটা নিয়ে আস্তে করে উঠে এসে বসলো খানবাড়ির বাগানে থাকা খোলা বাংলোতে। বাগানের ভিতরে থাকা জায়গায় কড়া লাইটিং এর কারণে রাতের অন্ধকার ভাবটা তেমন বোঝা যায় না। বেশ উজ্জ্বল আলোর দিনের মতোই লাগছে পরিবেশটা। চারপাশে বেশ বডিগার্ড দাঁড়িয়ে থাকতে দেখলো মায়া বন্দুক হাতে। মায়া উদাস মনে খুঁজে খুঁজে স্বামীর নাম্বারে কল লাগালো। যদিও মায়া জানে লোকটা ওর ফোন রিসিভ করবে না, তারপরও মায়া রুজ করে লোকটাকে কল দেয়। মান অভিমান কতদিন করে থাকবে লোকটা মায়ার উপর? একদিন না একদিন ঠিকই ভেঙে যাবে। মায়া চেয়ারে বসে ফোনটা টেবিলের উপর রাখলো। একগালে হাত রেখে ফোনের উপর ঝুঁকে মনোযোগ সহকারে তাকিয়ে রইল স্ক্রিনে ডায়ালকৃত নাম্বারের দিকে। সেখানে হৃদের নাম্বার রিং হচ্ছে, কিন্তু কোনো রেসপন্স নেই। মায়া মনোযোগে হঠাৎ বিঘ্ন ঘটে কারো উপস্থিতি টের পেয়ে। চোখ তুলে উপরে তাকাতে তাকাতেই সেই ব্যক্তিটা ধূপ করে মায়ের মুখোমুখি একটা চেয়ার টেনে বসে পড়ল। আচানক কারো উপস্থিতিতে মায়া চমকে উঠতে চোখে পড়ল আয়ানকে। বেশ হাসি হাসি মুখে মায়ের ফোনের দিকে তাকিয়ে হৃদের নাম্বারটা দেখে চিনতে পেরেও অপরিচিতর মতন করে বলল, তুমি কাকে ফোন করছো? মায়া হড়বড় করে কল কেটে নিজের ফোনটা হাতে নিয়ে লুকাতে লুকাতে বলল, কাউকে না ভাইয়া। আমি কিন্তু জানি তুমি কাকে কল করছিলে, তবে তুমি চাইলে এই বিষয়ে আমি হেল্প নিতে পারো আমার কাছে। আমি কিন্তু তোমার কলের ওপাশের মানুষটাকে খুঁজে দিতে পারি। আমি কিন্তু জানি সবকিছু। মায়া চমকে ওঠার মতন করে অস্থির চিত্তে হরহর করে বলল, আপনি জানেন? আপনি কিভাবে জানেন? সেদিনটাতে কি তাহলে আপনিই ছিলেন আমার সাথে? ওই লোকটা কি তাহলে আপনি? মায়ের এই কথায় আয়নের চোখে মুখে হঠাৎই আফসোসের গ্লানি দেখা গেল। আয়নের কণ্ঠে তেজ কমে আসলো ধীরেই। চাপা দীর্ঘশ্বাস গোপন করে মোলায়েন গলায় শোতালো, সেদিন রাতে তোমার সাথে না থাকার আফসোস আমার ইহ জীবনেও শেষ হবে না মায়ু। কিছু আফসোস কখনো শেষ হয় না, সারা জীবন থেকেই যায়, তার মধ্যে তুমি একটা। মায়ের আয়নের গভীর কথার অর্থ বুঝলো না। মায়ের মস্তিষ্ক এই মুহূর্তে উত্তেজিত, তাই অস্থির নেই আয়নকে শুধালো মায়া। বলল, মানে ওই লোকটা আপনি না? যদি অপশন থাকতো তাহলে অবশ্যই হতাম। মানে? আয়ন দীর্ঘশ্বাস গোপন রেখে নিজের কথা ঘুরিয়ে বলল, মানে কিছু না, তবে তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি তোমার কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে পাওয়ার। রিত তো তোমাকে হেল্প করলো না, তবে আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না। ভয় নেই, আমি তোমার থেকে কোনো টাকা পয়সা বা কিডনি চাইবো না রিতের মতন। বিআই হিসেবে এতটুকু সাহায্য তো করতেই পারি তোমার, তাই না? এবার বলো কি লাগবে? এবার বলো কি? এবার বলো কি লাগবে আমার হেল্প? মায়া অস্থির চিত্তে আমতা আমতা করলো। ওর ছোট মাথায় এলোমেলো হয়ে যাচ্ছে আয়নের কথায়। মায়ের কেন জানি মনে হচ্ছে আয়নের সাথে মায়ের নিখোঁজ স্বামীর কোনো সম্পর্ক আছে, আর নয়তো আয়নই হবে মায়ের সেই নিখোঁজ স্বামী। মায়ের সম্পর্কে এত কিছু কিভাবে জানা সম্ভব? মায়া তো আয়নকে বা অন্য কাউকে বলেনি, শুধু ওর বান্ধবীদের ছাড়া। রিয়া বা নাদিয়া, জুই, কেউ আয়নকে এসব বলতে যাবে না। আসলে কে বলবে আয়নকে? রিত খান? অসম্ভব। রিত খান যে মুডি মানুষ, অবশ্যই মায়ের কথা মনে রেখে আয়নকে এসব বলে বেড়াবে না। তাছাড়া রিত খান মায়াকে কথা দিয়েছিল সে মায়ের পার্সোনাল কথাগুলো কাউকে বলবে না। রিত খান রাগী, জেদি, বেপরোয়া, আর যাই হোক না কেন অন্তত নিজের কথা খেলাপ করার মতো মানুষ নয়, এতটুকু মায়ের বিশ্বাস আছে। তাহলে আয়ন কিভাবে জানতে পারে? সেই চিন্তায় মায়ের মাথায় এলো আয়ন হয়তো মায়ের সেই মানুষটা হতে পারে যাকে মায়া চায়। এমনটাও তো হতে পারে আয়ন নিজেকে লুকাতে চেয়ে মায়ের এখন মিথ্যা বোঝাতে চাইছে। আয়ন মায়ের নিখোঁজ স্বামী হতে পারে, এই ভাবনায় মায়ের মাথায় আসতে মায়ের মন ছটফট করে উঠল অস্থির চিত্তে। নিজের ভাবনা সত্যি করতে চেয়ে মায়ের সরাসরি তাকালো আয়নের চোখের দিকে। মুহূর্তে দুজনে চোখাচোখি হলো।
আয়নের হাসি হাসি মুখটা কেমন নিশ্চুপ হয়ে যাচ্ছে মায়ের অবিশ্বাস্য নজর দেখে। মায়া যে আয়নকে নিজের অনাকাঙ্ক্ষিত মানুষটা মনে করছে সেটা মায়ার দৃষ্টি দেখেই বুঝতে পারলো। তারপরও আয়ন মায়াকে বাধা দিল না, বরং নিশ্চুপ হয়ে বসে রইল। মায়া এই প্রথম সরাসরি আয়নের চোখের দিকে তাকিয়ে বেশ করে পরখ করলো আয়নকে। আর পরখ করতেই যেন চমকে উঠল। আয়নও বেশ লম্বা আর বলিষ্ঠবান একজন পুরুষ, ঠিক সেদিন রাতের ওই অচেনা লোকটার মতো। মায়া হঠাৎ তীব্র ভয়ে কলিজা শুকিয়ে গেল মনে হলো। অনাকাঙ্ক্ষিত কাউকে পেয়ে যাওয়ায় কপালে ঘামের বিন্দু দেখা গেল তক্ষুনি। মায়া জিভ দিয়ে ঠোঁট বেজালো, দুহাতে চেপে ধরা নিজের ফোনটাকে কষলে অল্প হা করে নিঃশ্বাস ফেলল ভেতরকার অস্থিরতা বের করতে। আয়নের দৈহিক গঠন শ্যামবর্ণ দেখে এবার মায়া নিশ্চিত মনে হলো আয়ন হয়তো সেই মায়ার অচেনা লোকটা যাকে মায়া নিজের স্বামী হিসেবে খুঁজে চলছে। মায়ের তীব্র অস্থিরতায় আশ্রে কম্পিত গলায় বলল, আমি পানি খাবো। আয়ন মুহূর্তেই হেসে মায়ের দিকে টেবিলের উপর রাখা পানির বোতলটা এগিয়ে দিতে দিতে মায়ের ডানে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে এক পলক তাকালো। হৃদ শুরু থেকেই বাংলুর গড়ের দরজায় দাঁড়িয়েছিল। মায়া লক্ষ্য না করলেও আয়ন করেছিল। সে মায়া আর আয়নের সব কথোপকথন শুনেছে এতক্ষণ। মায়ের মনোভাব তীক্ষ্ণ চোখে পরখ করেছে। আয়ন ইচ্ছা করে হৃদকে শুনিয়ে শুনিয়ে মায়ের হেল্প করতে চাইছে, কিন্তু আয়নের মায়াকে নিয়ে আফসোস করা আর মায়ের আয়নের প্রতি ওই রকম দৃষ্টি, আয়নকে নিজের নিখুঁত স্বামী মনে করা, এসব কিছু হৃদকে রাগ দিল। হৃদ চোয়াল শক্ত করে হাতের মুঠোয় চেপে থাকা ফোনটাকে পিষল। আয়ন হৃদের হাতের দিকে তাকিয়ে হৃদের রাগে ঠাহর করলো। তারপর সেটা দেখে না দেখার মতো করে মায়ের কথা চালিয়ে বলল, কি বললে? কি বললে না তো আমার হেল্প লাগবে কিনা? লাগলে বলে ফেলো চট করে। আমি এই মুহূর্তে তোমার খোঁজ ওই লোকটা বের করে দেব। মায়া ডকডক করে পানির বোতল থেকে অর্ধেক পানিটা খেয়ে টেবিলের উপর বোতলটা রাখতে রাখতে আয়নের কথায় মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে জানালো যে ওর হেল্প লাগবে। আয়ন দারুণ হেসে এগিয়ে বসলো চেয়ারে। মায়াকে উদ্দেশ্য করে বলল, তা লোকটা দেখতে কেমন ছিল? কিছু আইডিয়া দাও শুনি। আয়নের কথায় মায়া হাতের মুঠোয় ফোনটাকে কসলাতে কসলাতে মিহিসরে বলল, লোকটা অনেক লম্বা আর বলিষ্ঠবান ছিল। লম্বা তো অনেকেই হয়, কিন্তু এক্স্যাক্টলি কতটুকু লম্বা ছিল সেটার একটা সঠিক ধারণা দিতে হবে। তুমি লম্বা মানুষ দেখে বলতে পারবে কতটুকু লম্বা ছিল ওই লোকটা? মায়া আবারও মাথা নাড়িয়ে সম্মতি দিল। সে মানুষটা দেখে বলতে পারবে ওই লোকটা কতটুকু লম্বা ছিল। মায়া জিভ দিয়ে ঠোঁট বেজিয়ে আয়নকে বলতে চাইল, আপনার মতোই লম্বা ছিল ওই লোকটা। কিন্তু মায়া কিছু বলার আগে আয়ন ডানে তাকিয়ে হৃদকে ডাকলো খাক ছেড়ে, এই হৃদ, এদিকে আয় তো ভাই। আয়নের ডাকে মায়া চমকালো, ভরকালো, হকচকিয়ে দ্রুত তাকালো পাশে। দেখলো হৃদ ওর থেকে কয়েক কদম দূরে বাংলুর ঘরের দরজাতে দাঁড়িয়ে চেয়ে আছে মায়ের দিকে। মায়া হৃদের বয়ে দ্রুত লাফিয়ে উঠতে চাইলে আয়ন বাধা দিয়ে বলল, মায়াকে জায়গা ছেড়ে না উঠতে। মায়া ভয়ে জড়সড় হয়ে বসে রইল, কিন্তু হৃদ তখনও ঠেটামি করে দাঁড়িয়ে। আয়ন বুঝলো হৃদ স্বভাবে তেরামি করে দাঁড়িয়ে আছে, না জায়গা ছেড়ে নড়বে আর না এগিয়ে আসবে আয়নের দিকে। তাই বাধ্য হয়ে আয়ন উঠে গিয়ে হৃদের ডান হাতে মায়ের চেয়ারের পাশে দাঁড় করাতে করাতে বলল, হৃদের ডান হাত টেনে মায়ের চেয়ারের পাশে দাঁড় করাতে করাতে বলল, কিরে ভাই, সব জায়গায় ঠাড়ামি করিস কেন? একটু একটু অন্যের কথা শুনলেও তো পারিস। দেখছিস না আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছি? তুই একটু এখানে দাঁড়িয়ে থাক, আমাদের হেল্প লাগবে তোর। হৃদকে মায়ের চেয়ারের পাশে দাঁড় করিয়ে আয়ন আবার গিয়ে বসতো নিজের জায়গায়। চেয়ার টেনে বসতে বসতে হৃদের উদ্দেশ্যে আয়ন আবারও বলল, শোন হৃদ, তোরে যে জন্য ডেকেছি, আসলে আমি মায়ের বন্ড প্রতারক বেঈমান লুকায়িত স্বামীর ইনডিরেক্টলি সম্পর্কে জানতে চাই। সেজন্য ইন ডিটেলস সম্পর্কে জানতে চাই, সেজন্য তোর একটু হেল্প লাগবে। তুই এখানে হাম্বার মতন দাঁড়িয়ে থাক। মায়া তোর উদাহরণ দেখিয়ে আমাকে জানাবে মায়ের বন্ড প্রতারক বেঈমান স্বামীটা দেখতে কেমন ছিল। হৃদ রাগে কটমট করে আয়নের দিকে তাকালো। তার এইসব ধরনের মন্তব্য কোনো কালেই পছন্দ না, এতে মেজাজ খারাপ হয়। আর সেজন্য আয়ন ইচ্ছে করে হৃদকে রাখাবার জন্য বারবার মায়ের স্বামীকে তুলে খোঁচা মেরে বন্ড প্রতারক বেঈমান বলে গালি দিচ্ছে। আয়ন জানে হৃদ মায়ের বৈবাহিক সম্পর্কে, আর জেনে বুঝে সে মায়াকে হেল্প করার নাম করে হৃদকে এই মুহূর্তে রাগ দিচ্ছে। মায়া হৃদের বয়ে জড়সড় হয়ে আয়নকে বলল, ওনাকে লাগবে না, আমি এমনি বলতে পারবো। আরে তুমি এমনি বললে তো হবে না, মুখের কথায় আমি ঠিকঠাক কিছুই বুঝবো না। তুমি একটা কাজ করো, দ্রুত উঠে হৃদের পাশাপাশি দাঁড়িয়ে বলো তো তোমার নিখুঁত স্বামী আসলে কতটুকু লম্বা ছিল? আমাদের হৃদ তো অনেক লম্বা, দেখো তো ওর মতন লম্বা ছিল কিনা একটু দেখতে। যাও যাও, উঠে গিয়ে দাঁড়াও ওর পাশে। মায়া ভয়ে আমতা আমতা করলো, যাতে কিনা
যাবে কিনা সেটা নিয়ে লাস্টবার রিত মায়াকে আঘাত করেছিল, সেটা মায়া বলেনি। কিন্তু আয়ান তো আর সেসব জানে না। মায়াকে উঠতে না দেখে আয়ান আবারও তাড়া দিল। মায়ের হাতের ফোনটা টেবিলে রেখে বয়ে বয়ে উঠে দাঁড়ালো। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে মায়া রিতকে নিজের খুব কাছে অনুভব করলো। মায়ের আরও নড়াচড়া করলো না, নত মস্তিষ্কে হৃদের পায়ের দিকে তাকিয়ে হাত কুচকালো। মায়াকে নড়তে না দেখে আয়ন অসন্তোষ গলায় আবারও বলল, এভাবে না মায়া, তুমি হৃদের মুখোমুখি না, বরং পাশাপাশি গিয়ে চেপে দাঁড়াও। দুজনকে একত্রে দাঁড়াতে দেখলে তবেই না আমি বুঝবো কে কতটুকু লম্বা ছিল। আয়নের কথায় অস্বস্তি বোধ করে মায়া ঘুরে হৃদের পাশাপাশি চেপে দাঁড়ালো। মায়ের বাহু হৃদের কুনহের সঙ্গে হালকা পাতলা স্পর্শ লাগলো মনে হয়। এর মাঝে আয়ন দুজনকে একত্রে দাঁড়াতে দেখে বেশ সিরিয়াস মুড নেওয়ার মতন করে বলল, এবার ঠিক আছে, এখন হৃদকে দেখে বলো তোমার স্বামী লম্বায় কতটুকু ছিল। মায়া হাসপাস করে হাত কসলাতে কসলাতে গা রুচিয়ে হৃদের দিকে তাকাতেই চোখোচোখো হলো হৃদের শান্ত শীতল দৃষ্টির সাথে। মায়ার দিকে কেমন শান্ত মেজাজে তাকিয়ে হৃদ। অদ্ভুতভাবে মায়াও শিহরিত হলো হৃদের শান্ত দৃষ্টির অতলে। মায়া 2-3 সেকেন্ডের বেশি পারল না হৃদের শীতল দৃষ্টিতে মাঝে চেয়ে থাকতে। জড়তায় দৃষ্টি নামিয়ে তাকালো হৃদের বলিষ্ঠ শক্ত কাঁধের দিকে। মায়ের মাথা আপাতত হৃদের কাঁধের একটু নিচে, মানে হৃদের বুক বরাবর মায়ের হাইট। মায়া একটু চমকালো। সেদিন রাতের অচেনা লোকটাও হৃদের মতন ঠিক এতটাই লম্বা ছিল। মায়া হৃদ খানের মতন করে সেদিন রাতে ওই লোকটাও বুক বরাবরই হয়েছিল। মায়া এখনো স্পষ্ট মনে আছে হৃদ খান তো এত লম্বা। মায়া আগে কখনো এমনটা মনোযোগ দিয়ে লক্ষ্য করেনি, কিন্তু আজ লক্ষ্য করে যেন বিস্ময় হচ্ছে। বাপরে, হৃদ খান তো এত লম্বা। মায়া হৃদের কাঁধ থেকে দৃষ্টি সরিয়ে পাশাপাশি দাঁড়িয়ে হৃদকে দেখিয়ে আয়নকে বলল, ওনার মতন লম্বা ছিল লোকটা। আয়ন বলল, তুমি শিওর তো? আর হৃদকে আবারও দেখিয়ে বলল, আর ওনার মতনই বলিষ্ঠবান ছিল। তুমি বুঝলে কিভাবে? সেদিন রাতে লোকটা বেহুশ অবস্থায় আমার কাঁধে ডলে পড়েছিল। আমি ওনার ওজন সামলাতে হিমশিম খাচ্ছিলাম। লম্বা চওড়া অনেক ছিল, সেজন্য বলতে পারছি। আয়ন বেশ সিরিয়াস হওয়ার মতন করে বলল, আচ্ছা, সেদিন কিভাবে কাঁধে ভর দিয়েছিল দেখাতে পারবে? হ্যাঁ পারবো। আয়নের কথায় তালে মাথা খেয়ে হারালো। আয়নের কথার তালে মায়া খেয়ে হারালো। হৃদের সাথে শত্রুতার কথা এই মুহূর্তের জন্য ভুলে গিয়ে চট করে হৃদের শক্তপোক্ত বলিষ্ঠ হাত নিজের কাঁধে তুলে আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো হৃদের সাথে। মায়া যখন সেদিন রাতের কথা মনে করে নিজের পজিশন ঠিক করছিল, তখন হৃদ মায়াকে সাহায্য করে নিজেই মায়ের কাঁধ জড়িয়ে তার বুকের সাথে মিশিয়ে দৌড়ল। আর বেখেয়ালি মায়া চোখ উঁচিয়ে হৃদের মনোভাব ঠাহর করলো না। যদিও করতো তাহলে ঠিক বুঝতো হৃদের গভীর দৃষ্টির মানে। ব্যস্ত মায়া সেদিন রাতের ঘটনা মনে করে হৃদের পিঠ গলিয়ে কোমরের শার্ট আঁকড়ে ধরল, আর অপর হাতটা রাখলো ওর কাঁধ জড়িয়ে রাখা হৃদের হাতের উপর। তারপর আয়নকে নিজের পজিশন দেখাতে দেখাতে উৎফুল্ল গলায় বলল, আর এইভাবে ছিলাম ভাইয়া। আচ্ছা, আর 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 মায়া আর ভাবতে ভাবতে চট করে কাঁধের উপর হৃদের হাতটা টেনে ধরল নিজের উপর হৃদকে ঝুঁকে পড়তে। মায়ের আচানক কাণ্ডে হৃদ খেয়ে হারিয়ে অল্প একটু মায়ের দিকে ঝুঁকে পড়তে মায়া আবারও একইভাবে হৃদকে টানলো নিজের দিকে। এবার মায়া বেশ জড়সড় টেনে দাঁড়ায়। হৃদ নিজের খেয়ে হারিয়ে দুহাতে মায়াকে জড়িয়ে ধরে এলিয়ে পড়লো মায়ার গায়ে। এবার মায়া বেশ জোরে সুরে টেনে ধরায়। হৃদ নিজের খেয়ে হারিয়ে 2 হাতে মায়াকে জড়িয়ে ধরে এলিয়ে পড়লো মায়ার গায়ে। তাজ্জব মায়াও হৃদকে টেনে নিজের বুকা বনে গেল। মূলত মায়াও বুঝতে পারেনি হৃদ মায়াকে এভাবে জড়িয়ে ধরবে। আকম্বিত ঘটনায় মায়া হৃদের দেহের ভার সইতে না পেরে 2 হাতে হৃদের পেট জড়িয়ে নিজের ভারসাম্য বজায় রাখতে গিয়ে ঝুঁকে পড়ে বলল, বাপরে, আপনি তো অনেক ওজন, শরীরে তো শক্ত কেন? কি খান? হ্যাঁ, উঠুন, আমি বাঁকা হয়ে যাচ্ছি। দীর্ঘ শবে নিরবচ্ছিন্ন করে হৃদ প্রথম কথাটা বলল মায়াকে দমক দিয়ে দাঁত পিষে। শ্যাট আপ ইডিয়েট। হৃদ মায়াকে ছেড়ে দাঁড়ায়। মায়া হরহর করে সোজা হয়ে দাঁড়ালো। কাঁধে এক হাতে রেখে কষতে কষতে গা রচিয়ে তাকালো হৃদের দিকে। হৃদকে বেশ ভারী বড় গুণে মানুষ মনে হলো মায়ার। আর একটুর জন্য মায়ের ঘাড় ভাঙেনি। আল্লাহ জানে এই লোকের বউ এই লোককে কেমনে সামলাবে। মায়ের তো এখনই চিন্তা হচ্ছে এই লোকের বউয়ের জন্য। মায়া আর চোখে হৃদের কটমট করা দৃষ্টি মারিয়ে তাকালো আয়নের দুষ্ট হাসির দিকে। আয়ন বেশ দুষ্ট হেসে দুজনের দিকে তাকিয়ে মায়া বুঝলো না সেই হাসির মানে। তাই মায়া আমতা আমতা করে হৃদকে এক আঙ্গুল তুলিয়ে দেখিয়ে আয়নকে বলল, একটু আগে উনি যেমন করে আমার গায়ে ডলে পড়েছিল সেদিন রাতে ওই লোকটাও তেমন করেই ডলেছিল। এরপর আর কিছু বলতে পারবো না, লোকটার চেহারা আমার মনে নেই। মায়ের কথায় আয়ন ঠাস করে চেয়ার থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, এসব
নিঃশক্তি ঢলে পড়া মানুষদের তুমিই সামলাও মায়া, আমি গেলাম, আমার কাজ শেষ। শুনে ডানে বামে না তাকিয়ে সোজা পিছনে তাকালে শুনো ডানে বামে না তাকিয়ে সোজা পেছনে তাকালেই পেয়ে যাবে তোমার ভণ্ড প্রতারক মানুষটাকে, বলে আয়ন শেষ বাজাতে বাজাতে বাংলোর ঘরটা ছাড়লো। মায়া হতবব্বি হয়ে আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মূলত মায়ের মাথায় আয়নের কোনো কথাই ঢুকলো না। এতক্ষণ মায়াকে জোর দিল মায়ের স্বামী দেখতে কেমন সেটা বলতে, আর এখন মায়া দেখানো শেষ করলো অমনি চলে গেল মায়াকে উল্টাপাল্টা কথা বলে। মায়া কাকে সামলাবে? এখানে কে নিঃশক্তি ঢলে পড়া মানুষ, আর কেই বা মায়ার পিছনে থাকবে? মায়ের স্বামী কি আর মায়ের পিছনে বসে আছে নাকি যে মায়া পিছনে থাকালেই তাকে পেয়ে যাবে? পিছনে তো শুধু হৃদ খান দাঁড়িয়ে আছে, যার সারা শরীর অহংকার আর রাগ জেদে ভরপুর। মায়া আবারও হতাশায় শ্বাস ফেললো। টেবিলের উপর ফোনটা নিতে নিতে গার বেঁকে তাকালো পিছনে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে। সে মূলত তখন থেকেই মায়ার দিকে চেয়ে কি যেহেতু দেখে মায়াকে আল্লাহ জানে। এই রাগ, এই এত শান্ত দৃষ্টি, একটু আগে কেমন শান্ত আর শীতল ছিল, আর এখন অকারণে রেগে কটমট করে মায়ের উপর। এই লোক কেন যে অকারণে মায়ের উপর রেগে যায় তাও মায়া বুঝে না। এই লোককে মায়া বুঝতে গেলে আরো সমস্যা। মায়া এই লোকের সাথে কোনো লেনদেন নেই, যার লেনদেন আছে সে বুঝুক এই গাড়তেরা লোককে। মায়া নিজের ফোন উঠিয়ে চলে গেল খানবাড়ির ভেতরের দিকে, কিন্তু হৃদ তখনও রাগে দুহাত মুষ্টি পেশে মায়ের দিকে চেয়ে আছে। মূলত মায়া বুঝতেই পারলো না আয়ন মায়ের চোখে আঙ্গুল দিয়ে হৃদকে দেখালো নিজের স্বামী স্বরূপ। কথায় কথায় আয়ন যে হৃদকে ইঙ্গিত করেছে ঢলে পড়া মানুষটা হিসেবে সেটাও বুঝলো না। এখন না যে এমন না যে মায়া আয়নের কথা গুরুত্ব দেয়নি, দিয়েছে, কিন্তু মায়া আয়নের কথা অনাগ্রহ করেছে। মূলত মায়ার বিশ্বাস নেই যে হৃদখানি কোনোভাবে মায়ের স্বামী হতে পারে। এটা নিয়ে মায়া প্রাণপূর্ণ বিশ্বাস দুনিয়ার যে কেউ মায়ের স্বামী হতে পারে, কিন্তু হৃদ খান কখনো হবে না, কোনোভাবেই না। প্রায় রাত 12টার শেষের দিকে সবার ডিনার আরো কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এখন ওনারা ফিরে যাবে, কিন্তু মুক্তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। হয়তো সেজুতির ঘরেই হবে। মায়া এতক্ষণ ড্রয়িং রুমে বসে চিমুচ্ছিল। আরিফ ডেকে দেওয়ায় মুক্তার জন্য সে সিঁড়ি ধরে উপরে উঠছে, সেজুতির ঘরে যাবে মুক্তাকে ডাকতে। মায়া সিঁড়ি বেয়ে দোতলায় করিডোর ধরে সামনে এগোতেই হঠাৎ পেছনে ডাকলো কেউ, স্টপ। মায়া চমকে ওঠার মতো লাফিয়ে পেছনে ঘুরল মুহূর্তে। হৃদকে বাড়ির পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখে আটকে উঠল হরহর করে। এই অসময়ে হৃদের মুখোমুখি হওয়া মানে বিপদ সংকেত। আতঙ্কিত মায়া হরবর করে দৌড়ে পালাতে চাইল। তার আগে হৃদ মায়ের মতিগতি বুঝে শক্ত গলায় দাঁতে দাঁত পিষে আবারও বলল, ডোন্ট গো, আই সেড স্টপ বেয়াদব। হৃদের শান্ত গলা শুনেও মায়া থামলো না। হৃদ ভয়ে দৌড় মারল তৎক্ষণাৎ। পিছন পিছন হৃদও ছুটল। চোখের পলকে মায়ের হাত চেপে সামনে ঘুরালো। মায়া ভয়ে হৃদকে ধাক্কা মেরে পুনরায় পালাতে চাইলে হৃদ এক থাবায় মায়ের বুকের কাছের কাপড়টা শাড়ির কলারের মতো চেপে ধরে মায়াকে উঁচিয়ে মুখোমুখি করে রাগে হিস করে বলল, ডাকছি কথা কানে যায় না? নারাস না কেন তুই? বেয়াদব হয়েছিস? হৃদের ভয়ে মায়া এমনি ছিটিয়েছিল, এখন আরো ছিটিয়ে গেল। হৃদ হুটহাট কেন রেগে যায় মায়া জানে না। হৃদ রেগে গেলে মায়ের সাথে বা খারাপ আচরণ কেন করে সেটাও বুঝে না। একটু আগে তো কত ভালো দেখালো হৃদকে, অথচ এখন হুট করে রেগে মেগে অগ্নিমূর্তি ধারণ করলো। তাও জানে না মায়া। আসলে মায়া কিছুই জানে না, কিছু জানতেও চায় না। হৃদের হুটখাট চেপে ধরা, মায়াকে আঘাত করা, অকারণে ছুঁয়ে দেওয়া, কোনো কিছুই মায়া চায় না। মায়া শুধু নিজের নিরাপদ আর আতঙ্ক মুক্ত রাখতে চায় হৃদ থেকে। এই মুহূর্তে হৃদের রাগের কারণটা মায়া জানে না, তবে হৃদ মায়ের কলার চেপে ধরার কারণে ফ্লোরে পা রাখতে হিমশিম খাচ্ছে মায়া। পায়ের বুড়ো আঙ্গুলে ভর দিয়ে নিজের শরীরের ভারসাম্য বজায় রাখতে গিয়েও খেই হারিয়ে ফেলল, কারণ হৃদ মায়ের বুকের কাছে কাপড় চেপে মায়াকে উঠিয়ে ধরে রেখেছে। এখন হৃদ ছেড়ে দিলেই মায়া যে কোনো সময় মুখ থুবড়ে পড়বে ফ্লোরে। মায়া নিজের শরীরের ভারসাম্য বজায় রাখতেই হৃদের পেটের কাছে শার্টটা কিছু অংশ চেপে ধরে নিজেকে ছাড়াতে চেয়ে, আমাকে ছাড়ুন ভাইয়া, পায়ে ব্যথা পাচ্ছি আমি। মায়ের মুখে ভাইয়া ডাক শুনে হৃদ আহারতেতে উঠল। তার রাগে যেন মায়া ঘি ডালার মতন করে কাজ করলো। তাই হৃদ মায়ের কলার চেপে আরো কাছে টানলো। মায়াকে মুখোমুখি ধরে রাগে রিরি করে বলল, বারবার ভাইয়া ডাকিস কেন? তোর বাপের সম্পত্তি বাগ দিবি আমায়? যে ভাইয়া ডেকে বেড়াস, নিষেধ করছিলাম না ভাইয়া ডাকতে? তাহলে কথা শুনিস না কেন? অবাধ্য হোস আমার? কথা না শুনলে ট্রিগার পয়েন্ট রেখে গুলি করে মেরে দেব, বিশ্বাস কর, একটু বুক কাঁপে না আমার। হৃদের শক্ত ধাঁচের কথায় আতঙ্কিত হলো মায়া। সর্বাঙ্গ কেঁপে উঠে বইয়ের চোখে মুখে পানি চলে গেল। এই মুহূর্তে হৃদকে দুনিয়ার নিষ্ঠুর আর নিকৃষ্ট দয়ামায়াহীন মানুষের মতো মনে হচ্ছে। মায়া ঠোঁট ভেঙে কেঁদে উঠে বলল,
আপনি এমন করছেন কেন? কি করেছি আমি? সব সময় আমার সাথেই কেন বাজে ব্যবহার করেন, আঘাত করেন? কি চাই আপনার? রিত মায়াকে আরো কাছে টেনে চোখে চোখ রেখে তীর তীর করে দাঁত পিষে বলল, নিজেকে এত সস্তা বানাচ্ছিস কেন? আমার সস্তা জিনিস পছন্দ না। আমি সস্তাই, আরো সস্তা হব। আপনার কি? চুপ, একদম চুপ। মুখে মুখে তর্ক করবি না, আমার পছন্দ না। বেয়াদব হয়েছিস? মেজাজ আমার এমনিতেই চটে আছে, বেশি বাড়াবাড়ি করলে তোর নাগরের জানে মেরে দেব। হৃদের হিংস্রত্বর আগে মায়া থমে গেল। হৃদের রক্তিম চোখ আর ভয়ানক দৃষ্টিতে মায়া কাবু হয়ে গেল। বয়ার্ত মুখে মায়া ফুপিয়ে কেঁদে ওঠে। হৃদ আবারও আগের নেই দাঁতে দাঁত পেশে বলল, ছেলেকে? মেয়েকে মায়াকে উত্তর দিতে না দেখে হৃদ আরো ছুটে যায়। আগের নেই দাঁতে দাঁত চেপে চেঁচালো, উত্তর দে। হৃদের ধমকে মায়া কেঁপে ওঠে, কাঁপা কাঁপা স্বরে বলল, কোন ছেলে? যার সাথে তোর বাপ চলছিল এতক্ষণ, সে কে? মায়া কাঁদতে কাঁদতে জানালো, আমাদের এলাকার চেয়ারম্যান চাচার বড় ছেলে, নাদিম ভাইয়া। উনি এখানে কি করছে? আরিফ ভাইয়া ডেকেছে মনে হয়, আমি জানি না কিছু। তোর সাথে কি চলে এই ছেলের? এত কিসের বাপ তোদের? কিছু চলে না, কোনো ভাব নেই। নাটক করস, কাহিনী বোঝাস আমাকে? আমি চোখে দেখি না কিছু? তোর আমাকে অন্ধ মনে হয়? তোদের নষ্টামি গলায় গলায় পাপ আমার চোখে পড়বে না মনে করিস? ওয়ার্নিং দিচ্ছি না রিত, ওয়ার্নিং দিচ্ছি না রিত, বলে রাখছি। আমার অবাধ্য হবি, সোজা ট্রিগার পয়েন্ট রেখে তোর নাগরের বুক ঝাঁঝরা করে দেব গুলিতে আমি। যে বুকে আমার নারীর জন্য ভালোবাসা থাকবে, সে বুক আমি চালিয়ে দেব। বিশ্বাস কর রিত, এত কিছু করতে মোটেও আমার হাত কাঁপবে না। রিতের উগ্রতা বেপরোয়া আচরণে মায়া প্রচণ্ড ভয়ভীত হলো। মায়ার জীবনে কখনো কেউ এতটা বাজে আচরণ করেনি ওর সাথে। আর না, এইভাবে মায়াকে কেউ হুমকি দামকি দিয়েছে। মায়াকে আজ পর্যন্ত কোনো পুরুষ কারণে অকারণে হোক ছুঁয়ে দেয়নি, অথচ রিত খান অপদ্মের মতো মায়াকে ছুঁয়ে দেয় যেখানে সেখানে। এতে মায়া ভীষণ কষ্ট হয়, নিজেকে অপরাধী মনে হয়, অথচ রিত খান অবাধ্যের মতো মায়াকে ছুঁয়ে দেয়। মায়ের মনে হয় সে নিজের স্বামীকে ঠকাচ্ছে। একটা পুরুষ মানুষ অকারণে মায়াকে ছুঁয়ে দেওয়ায় সেটা নিশ্চিত পাপ। মায়া না চাইতেও সে পাপের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে ওকে, তাও শুধুমাত্র হৃদের জন্য। মায়া বুঝলো হৃদের সাথে শক্তি সামর্থ্য বা তর্কে জড়িয়ে কখনো পেরে উঠবে না। হৃদ বেপরোয়া মানুষ, আজ পর্যন্ত কারো পরোয়া করেছে বলে সে দেখেনি, আর না কারো কথা শুনেছে এমনটা। এমন বেপরোয়া মানুষকে মায়া বোঝাতে হবে কৌশলে। হৃদ যা চাইছে মায়ার সাথে সেটা মায়ার দেওয়া সম্ভব নয়। মায়া বিবাহিত, সবচেয়ে বড় কথা মায়া নিজের স্বামীকে ভালোবাসে। তাই হৃদকে মায়ের মিথ্যা কথা বলতে হবে যে মায়া ওর স্বামীর সাথে সুখে আছে আর ওদের মাঝে সবকিছু ঠিকঠাক আছে। আর ওদের মাঝে দেখা সাক্ষাৎ থেকে শুরু করে এতদিনের সবকিছু হয়ে গেছে। যদি হৃদ একটু আগে আয়নের ওই কথাবার্তা মনে করে জানে মায়া এখনো ওর স্বামীকে খুঁজে পায়নি, তো কি হয়েছে? মায়া না হয় তখনকার ঘটনা মিথ্যা বলে চালিয়ে দেবে হৃদকে। হৃদ কি আর বুঝতে পারবে নাকি কোনটা সত্য কোনটা মিথ্যে? হৃদকে তো আর মায়ের স্বামী চেনে না, তাহলে বুঝতেও পারবে না মায়া মিথ্যা বলছে সেটা। মায়া না হয় হৃদকে মিথ্যা বুঝিয়ে বলবে মায়া ওর স্বামীকে খুঁজে পেয়ে গেছে, ওরা এখন সুখে শান্তিতে ঘর সংসার করছে। মায়াকে যেন হৃদ আর ডিস্টার্ব না করে। মায়া নিজের কান্না আটকে পোপানো বন্ধ করতে চেয়েও পারল না। তীব্র অপমানে আর হৃদের বয়ে চোখ দিয়ে এমনি পানি পড়ছে। তারপরও মায়া নিজের কান্না আটকাতে চেয়ে ঠোঁট কামড়ালো, কিন্তু সফল হতে না পেরে পুনরায় একইভাবে ফুপিয়ে হৃদের উদ্দেশ্যে বলল, আপনি আমার সাথে এমন করবেন না প্লিজ। আমার আপনাকে ভয় লাগে, সহ্য হয় না আপনাকে। আমার যার সাথে ইচ্ছা তার সাথে মিশবো। আপনার কি? প্লিজ আপনি আমার থেকে দূরে থাকুন। আপনি জানেন আমি বিবাহিত, তারপরও কেন বারবার আমাকে ডিস্টার্ব করেন, অকারণে ছুঁয়ে দেন? এসব আমার পছন্দ না। আপনি আমার থেকে যা চাইছেন আমি কখনো দিতে পারবো না। আমি ওই টাইপের মেয়ে নই, আর না আপনার বাজে প্রস্তাবে ইন্টারেস্ট। আমার স্বামী আছে, আমার দুজনকে অনেক ভালোবাসি। আমাদের সম্পর্কটা অনেক গভীর আর ঘনিষ্ঠ, একটা নর্মাল মেরিড কাপলদের মতো। আমরা দেখা করেছি, কথাও বলেছি, পাশাপাশি আরও অনেক কিছুই করেছি। আমার স্বামীর পছন্দ না কেউ ওনার বউকে আশেপাশে ঘুরুক। আপনি প্লিজ আমার থেকে দূরে থাকুন। বিস্ফোরণে হৃদের মস্তিষ্ক ধপধপ করে উঠল। জ্বলে ওঠার আগ ধপ করে নিভে গিয়ে মস্তিষ্ক সক্রিয় হয়ে জানান দিল, সে কখন ঘনিষ্ঠ হলো বউয়ের সাথে? কখন ভালোবাসা লেনদেন করলো তারা? এত কিছু কবে করলো হৃদ? বিস্ফোরণে মায়ের কলার চেপে ধরা হৃদের হাটকা হালকা ডিল্লা হয়ে আসলে একেবারে ছেড়ে দিল না। বিষণ্ণে হৃদ সক্রিয় মস্তিষ্কে চেঁচিয়ে উঠল, কি? এত কিছু কবে হলো?
মায়ের মনে করলো রিত মায়ের মিথ্যা কথা বিশ্বাস করেছে। মায়া নিজের স্বামীর সাথে জড়িয়ে পড়েছে। এমনটা শুনলে হয়তো রিত আর মায়ের পিছনে ছুটবে না, আর না মায়াকে ডিস্টার্ব করতে চাইবে। মায়া নিজের কান্না থামালো। রিতকে নিজের থেকে দূরে করতে চেয়ে আরো কিছু কথা মিথ্যা কথা গুছিয়ে নিল মনে মনে। নাক টেনে নিজের ফুপানো আটকে বলল, হয়েছে মাসখানেক হবে। উনি নিজে থেকেই আমার সাথে যোগাযোগ করেছে, কথা বলেছে, দেখাও করেছে। তারপর আরো অনেক কিছু হয়েছে আমাদের। উনি বলেছে আপু আর ফাহাদ ভাইয়ের বিয়েটা শেষ হলেই আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে আব্বুর কাছে। আসলে উনি চিন্তিত যদি আমাদের দুজনের পরিবার আমাদের সম্পর্কের কথা জানার আগে আমি প্রেগনেন্ট হয়ে যাই, তাহলে বিষয়টা খারাপ দেখা। মায়ের কথার মাঝে বিস্ফোরণের স্তব্ধতা চেয়ে বলল, প্রেগনেন্ট? কে প্রেগনেন্ট? আমি। কি? রাগে দুঃখে মায়ের কলার ছেড়ে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দিতে দিতে মেজাজ দেখিয়ে বলল, ধরলাম না, ছুঁইলাম না, খেলাম না, কিচ্ছু করলাম না, এর মধ্যে বাবা হচ্ছি। সেই 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 রিত রাগে একই শব্দ বারবার উচ্চারণ করছে। মায়া রিদের আচানক ধাক্কায় তার সামলাতে না পেরে দেয়ালের সঙ্গে গিয়ে পিঠ ঠেকলো। অল্প ব্যথাও পেয়েছে পিঠে, তবে সেটা সহনীয়। মায়া দেয়াল ধরে দাঁড়াতে দাঁড়াতে হৃদের কথাগুলো কানে আসলো। মায়া হৃদকে শুধিয়ে বলল, আপনি না, আমার স্বামী বাবা হবে। হৃদ রাগে দুঃখে বলে, একটা বাড়ি দাও আমার মাথায়, স্মৃতিভ্রষ্ট হয়েছে। মায়া দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে মিনমিন করে বলল, আমি পারবো না। ছে, শালার জিন্দেগি, কিছু করার আগেই বদনাম হয়ে গেলাম। মায়া গুলগুল চোখে হৃদের দিকে তাকিয়ে রইল। হৃদের আগে তুরে এসেছিল সেই ডাচেই হনহনিয়ে আবার চলেও গেল। মায়া হৃদের যাওয়ার দিকে তাকিয়ে রইল শুধু। হৃদ যখন বিকট শব্দ তুলে দরজাটা ঠাস করে লাগালো, তখনই মায়ের সাথে সাথে দেয়ালগুলো যেন কেঁপে উঠেছে সেই তুপে। মায়া হৃদের হাত থেকে প্রাণে বাঁচাতে পেরে বুকের উপরে একটা হাত রেখে প্রশান্তির নিঃশ্বাস ফেললো। যাক, অবশেষে এই হৃদকে মিথ্যা বোঝাতে পেরেছে। তাহলে এবার মায়ার পিছনে না আসলেই হয়। চল।